নমস্কার বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি সুদর্শন। এখানে আপনি নিয়মিত হাড় হিম করা বিভিন্ন ধরনের ভৌতিক গল্পগুলি শুনতে পারবেন। তাই প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন সবার প্রথমে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। আজ আপনি শুনবেন সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী সুন্দরবনের খুলির চর। আশা করছি আমাদের আজকের এই গল্পটি বেশ ভয়ের একটি আবহ সৃষ্টি করতে পারবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। দুটি বিশেষ চরিত্রে থাকছে অনিকেত এবং সুপমা। শুরু হচ্ছে সুন্দরবনের খুলির চর। আরে এই শিবু, কি করছিসটা কি? নৌকাখানাকে এইদিকে নিয়ে এলি কেন? ভোলার মুখে এই কথাগুলি শুনে শিবু বেজায় চটে গেল। আরে বাবা, সেই কখন থেকে বলছি, রেডিওতে তো জানাচ্ছিল, কিন্তু তোমার তো তর্স হয় না। আজকেই তোমাকে ইলিশ মাছ ধরতে হবে। সুন্দরবনের এই দিকটায় সেভাবে কেউই মাছ ধরতে আসে না। তোমাকে কে নাকি বলেছে এখানে ভালো ইলিশ উঠেছে, আর তুমি সেই অজানা অচেনা লোকটার কথা শুনে এখানে এসে হাজির হলে। ব্যাস নাও, এবারে টেলা বোঝো। কিন্তু তুই নৌকাটাকে ঘোরাতে পারছিস না কেন? এখান থেকে কি কোনোভাবে বেরোনো সম্ভব হবে না? আরে চেষ্টা করতে থাক না, না হলে এখানে কি একেবারে ফেঁসে যাবো দুজনে দেখছি। এবারে তো তেলও শেষ হয়ে গেছে, আর বেশি তেলও নেই। তাহলে কি এখন দাঁড় টেনে বেরতে হবে? কিন্তু এখানকার যা অবস্থা, আমরা তো দাঁড় টেনে স্রোতের বিপরীতে এগোতেও পারবো না। অসম্ভব। কিভাবে পারবো বলতে পারো? কোনোদিনও সম্ভব না আমার পক্ষে এই দাঁড় টেনে এগোনো। কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোনো ধারণা আছে? জোরে জোরে খালি মেঘ ডাকছে আর সেই থেকে বৃষ্টি হচ্ছে। সামনেটা পুরো সাদা দেখাচ্ছে, দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমরা নদীর ওপর বসে আছি, এখানেও জল, আবার আকাশ ভাঙা বৃষ্টি, শুধু জল আর জল। ঠাই হিসাবে রয়েছে শুধু এই নৌকোটা। এবারে বলো তো যাই কোথায়? কোনো উপায় তো দেখছি না আমি আর। শিবু হাল ছেড়ে দিল। ভোলাও তার পাশে চুপ করে বসে পড়ল। এরপরে ভোলা বলল, সেই কোন সকাল থেকে জাল ফেলে বসে রয়েছি, অথচ দেখ একটাও মাছ জালে ধরা পড়লো না। দেখলি, একেই বলে কপালের ফের, বুঝলি? কি আর করবে, মাছ থাকলে তো জালে ধরা পড়বে। তুমিও যেমন, যে যা বোঝায় সেই কথাতেই চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও। এখন দেখতে পারলে তো অবস্থাটা। এবার এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে কে এসে তোমায় সাহায্য করবে বলো শুনি? নাকি আজকের রাতটা কেউ আমাদেরকে তার বাসায় ঠাঁই দেবে, বলতে পারো? যত সব। ভোলাও বিমর্ষ হয়ে পড়ল। এমন সময় জলে টান পড়ল। সাথে সাথে ভোলা আনন্দে আত্মহারা হয়ে শিবুকে উদ্দেশ্য করে বলল, এই 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 শিবু, ওইদিকে জালে টান পড়েছে। মনে হচ্ছে মাছ আটকেছে। এই দাঁড়া, একটু উইটে ধর দেখি। আরে বাবা, আমরা হইলাম গিয়ে জেলে। আমাদেরকে কত রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয় বল দেখিনি। এখন থেকেই হাল ছেড়ে দিলে চলবে নাকি? আরে বাবা, আমরা আগেও তো কতবার ঝড়ের মধ্যে পড়েছি, বল কিনে। তখন কি হাল ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? হ্যাঁ, তুই এসব নিয়ে এত বেশি ভাবিস নে। জালটা ভালো করে টান দেখি। গায়ে যত জোর আছে তাই দিয়ে টান। ওরা দুজনে গায়ের সবটুকু জোর লাগিয়ে জালটা ধরে টানতে আরম্ভ করল। বাজটা আবারও তীব্র বেগে গর্জন করে উঠল। ভোলা শিবুকে উদ্দেশ্য করে বলল, ভিতর থেকে হ্যারিকেনটাকে নিয়ে আয়, তাড়াতাড়ি কর দেখি। আলোটা ফেলে দেখতে হবে কতগুলো মাছ ধরা পড়েছে। যা নিয়ে আয়, আমি জালটাকে টেনে ধরে রাখছি। শিবু সাথে সাথে হ্যারিকেনটাকে নিয়ে এলো। এবারে ভোলা তার হাতে ওই জালটাকে ধরিয়ে দিয়ে বলল, এই যে, এটাকে শক্ত করে ধর, টেনে তোল, আর আমি হ্যারিকেনটাকে ধরে রাখি। দেখি কি উঠেছে। জালে মাছগুলো দেখলেই সাবধানে উপরে তুলে আনবি। জ্যান্ত মাছ তো লাফাবে, সেগুলোকে খপাত করে ধরেই আমাদের হাঁড়িতে পুড়ে ফেলতে হবে। এই মাছ ডাঙায় উঠে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। ইলিশ তাড়াতাড়ি মরে যায়, শুধু উপরে তোলার অপেক্ষা। শিবু জালটাকে ক্ষণিকের মধ্যে গায়ের সবটুকু শক্তি লাগিয়ে টেনে তুলে নৌকোর উপরে এনে ফেলল। সেদিকে হ্যারিকেনখানা তাক করবার সাথে সাথেই ভোলা চিৎকার করে পিছনে পড়ে গেল।
সে পড়ে যাওয়া কোনো সাধারণ পড়ে যাওয়ার মতো নয়, পড়ল একেবারে জলে। জলের তোড় তখন মারাত্মক, সাঁতার জানা মানুষই ডুবে যাবে এমন অবস্থা। কিন্তু কোনো রকমে সামনে শিবুর বাড়িয়ে দেওয়া হাতখানা ধরে জলের তোড়ে খাবি খেতে খেতে সে নৌকায় এসে উঠল। দেখলে তো, বলেছিলাম না তোমাকে এই জায়গাটা ভালো নয়। শিবু হ্যারিকেনটাকে জলের দিকে তাক করতে ভোলা বিস্ফারিত চোখ দুটো দিয়ে সেই ভয়ানক দৃশ্যটা দেখতে লাগলো। মাছের পরিবর্তে সেখানে দেখা মিলল সাদা মাথার খুলির, সারি সারি মানুষের মাথার খুলি। এখানে এখানে এত খুলি এলো কোথা থেকে? কি করে সম্ভব? জলের তলায় এত মানুষের খুলি? এখানে কি মানুষ খুন করে জলের মধ্যে ফেলে দেওয়ার নিয়ম ছিল নাকি? জানিস শিবু, সুন্দরবনের জঙ্গলের ভিতরেও এখনো নাকি এরম অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে মানুষ মেরে তাদের মাংস খাওয়া হয়। আবার মানুষের মৃতদেহগুলিকে পচিয়ে সার বানিয়ে চাষের জমিতে দেওয়া হয়। ফলন বাড়াতে নাকি ওই সারের জুরি মেলা ভার। মানুষের মরা দেহ নাকি উৎকৃষ্ট জৈব সার। ভোলাকে থামিয়ে দিল শিবু। এরপরে সে বলে উঠল, এই জায়গায় নরবলি দেওয়া হয় নাকি? এখানে আত্মাদের বাস আছে? এখানে ভূত থাকে নাকি? হ্যাঁ? শিবুর কথাটা শেষ হতে পারল না, এমন সময় জোরে বিদ্যুৎ চমকে উঠল। এমন সময় ভোলার চোখ গেল নদীর দিকে। সেই বাজের ঝলকানিতে সে দেখল তারা পাড়ের কাছেই পৌঁছে গেছে। আরেকটি বাচ্চা ছেলে পাড়ে দাঁড়িয়ে তাদেরকে দেখে চলেছে। ভোলা তাকে দেখেই বলল, ওই দেখ শিবু, এ যে আদিবাসীদের বাচ্চা রে। তার মানে এটা আদিবাসীদের গ্রাম। আমরা যে পাড়ের কাছে চলে এসেছি, কোনো একটা গ্রামের সীমান্তে এসে পৌঁছেছি, বুঝলি? সামনে কোনো ঘাট তো দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু চর পড়েছে দেখছি। এবার এই চরের বালিতে যে নৌকাখানা আটকে যাবে, আমরা যে সেটাকে আর স্রোতের দিকে টেনে নিয়ে যেতেও পারবো না রে। শিবু সাথে সাথে ভয়ে ভয়ে বলল, কই গো, সেই বাচ্চাটা কই গেল? আরে ওই তো, ওই দিকটাতেই তো দাঁড়িয়ে ছিল। পুনরায় ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ, কিন্তু সেই আলোয় কাউকে ঠাহর করা গেল না। শিবু আর ভোলা দুজনেই এবারে ভয়েতে ঠক ঠক করে কাঁপতে শুরু করল। শিবু বলল, এই নাও, একে তো ভুতুরে পরিবেশ, তার মধ্যে আবার নৌকোটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো না। এর থেকে কষ্ট করার কি বা হতে পারে বলো দেখিনি কাকা? দেখতে দেখতে নৌকোখানা আটকে পড়ল। নৌকো চড়ে এসে ভিড়তে ভোলা আগে ভাগে নোঙর ফেলে দিল। এরপরে নৌকো থেকে নেমে সামনের মস্ত বড় একটি বুনো গাছের মোটা গড়িটার সাথে নৌকোটিকে বেঁধে দিল। তারপরে শিবুকে উদ্দেশ্য করে বলল, শিবু, না, বিপদ কিছুটা হলেও কেটেছে। নৌকোটাকে ওই গাছের গুড়ির সাথে আটকে দিয়েছি। এবারে আর অন্তত নৌকোটা হাত ছাড়া হয়ে যাবে না, কি বলিস? শিবু ভোলার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু ওর মনের মধ্যে ওই জায়গাটিকে কেন্দ্র করে একটা অদম্য ভয় কাজ করেই চলেছিল। ওরা দুজনেই নৌকোটির থেকে নেমে মাটিতে দাঁড়ালো, আর দাঁড়াতেই দেখল নরম মাটিতে পা ঢুকে যাচ্ছে। শিবু বলে উঠল, আরে ভোলা কাকা, এ যে মাটি ভিজে গো, আরে নরম, এটার উপর দিয়ে তো পা ফেলে এগোনোই যাবে না গো। এই মাটি যে শরীরের ভারটুকু রাখতে পারবে না, তাহলে কি করি বলো দেখিনি? এত ঘাবড়ে গেলে চলবে না শিবু, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে যে আর উপায় নেই। এই জায়গাটায় দম বন্ধ করে পড়ে থাকলেও কেউ আমাদের মরা দেহগুলোকে কাঁধে নিতে আসবে না। জায়গাখানা দেখে কি এখনো বুঝতে পারিসনি যে এখানে মানুষের টিকিটিও পাওয়া যাবে না? শিবু ভয়ে ভয়ে এগোতে লাগলো। ভোলা বলল, এখানকার মাটি তো ভিজে, এই নরম মাটি পেরিয়ে যাব কিভাবে? সত্যি তো সামনে তো কোনো গ্রামেরও হদিশ পাচ্ছি নে যে সেখানে গিয়ে আজকে রাতটা কারোর কাছে আশ্রয় নিতে পারবো। যাই কার কাছে? যা অবস্থা, এ তো জলে কুমির আর ওই ডাঙায় বাঘ। কিছু দূর এগোতেই তারা ফের তাদের সামনে আবিষ্কার করলো ওই বাচ্চাটিকে।
সেই বাচ্চা ছেলেটি ভূতের মতোই হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হয়ে গেল। বিষয়টা দেখে ওদের দুজনের কেউই আন্দাজ করতে পারল না কিছু। এমন সময় শিবু ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই এই কেডা তুই? সেই থেকে আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছিস? হ্যাঁ, সেই কখন থেকে তোকে দেখছি। আরে সাঙের মতো দাঁড়িয়েই থাকবি নাকি কথাও বলতে পারিস? হ্যাঁ, আরে কি রে, কানে কথা যাচ্ছে না তোর? হ্যাঁ, আরে বাবা বলবি তো। ছেলেটি ওদের মুখের দিকে হাঁ করে চেয়ে রইল। কোনো কথারই উত্তর দেবার কোনো প্রয়োজন অনুভব করল না। এই কোনো কথা বলবি না তাই তো? তবে রে বেটা, কোনো কথা বলবি না নাকি? হ্যাঁ, দাঁড়া। শিবু ছেলেটির দিকে তেড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি বলে উঠল, চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে ওরা আছে, ওদেরকে দেখা যায় না। ওরা এই অন্ধকারের মধ্যেই মিশে থাকে। ওরা তোমাদেরকে ঠিক খুঁজে ফেলেছে, সেজন্যই তো তোমাদের এখানে নিয়ে এসেছে। এরপর তোমাদেরকেও আমাদের মতো মেরে ফেলবে। চলে যাও, প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যাও। ছেলেটি এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ ওদের চোখের সামনে থেকে একেবারেই গায়েব হয়ে গেল। ছেলেটিকে গায়েব হয়ে যেতে দেখে শিবু নিজের ভার সামলাতে না পেরে পড়ে গেল, আর ওর ধাক্কা খেয়ে ভোলাও পড়ে গেল। এরপর একটা শক্ত জিনিসে হাত লেগে ভোলার ডান হাতের বেশ কিছুটা অংশ কেটে গেল। সাথে সাথে ভোলা যন্ত্রণায় চিৎকার করে উঠল। এমন সময় বিদ্যুতের ঝলক এসে পড়ল ওই জায়গাটির উপরে। সাথে সাথে ভোলা দেখল যে ওই জায়গাটিতে অজস্র খুলি পোঁতা রয়েছে। তারই একটি ভাঙা অংশে হাত লেগে কেটে গিয়েছে তার। যেই জায়গায় সে পড়েছে সেই জায়গাটি করাতের মতো শক্ত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ওইভাবে থাকতে থাকতে ওই খুলিটির এমন অবস্থা হয়েছে। এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না কেউ। শিবু বলে উঠল, কাকা, ওই ছেলেটি কোনো সাধারণ মানুষ ছিল না গো। ওই ছেলেটিও একটি আত্মাই ছিল। সে আমাদেরকে সজাগ করে দেওয়ার জন্যই এখানে এসেছিল। এখানে দেখতে পাচ্ছ তো কি অবস্থা? এখানে কেউ জীবিত নেই, সকলেই মৃত। এদেরই মাথার খুলি এগুলো মনে হয়। এখানে মানুষকে খুন করে পুঁতে রাখা হয়েছে। দিনের পর দিন খুলিগুলোকে এখানে পুঁতে রাখতে রাখতে আজ রাশিকেত খুলি হয়ে গেছে। এখানে তো কেবল খুলিগুলোকেই দেখতে পাচ্ছি রে। তার মানে মানুষের মাথাগুলোকে ধর থেকে আলাদা করে এখানে পুঁতে রাখা হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? দেহগুলো থেকে মাথাগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর কেন করা হয় জানিস? আর কারাই বা এসব কাজ করে? এসবের কিছুই কি তোর মাথায় ঢুকছে না? কোথাও কিন্তু মানুষের কঙ্কাল নজরে পড়লো না, একবার ভেবে দেখ। কেবল খুলি আর খুলি। আর এই বাচ্চাটা, সেও তো চোখের সামনে থেকে হট করে কোথায় যেন গায়েব হয়ে গেল। আমি তো এসবের কিছুই আন্দাজ করতে পারছি নি রে। এখানে আর থাকা ঠিক নয় গো। আমি নৌকাটাকে স্রোতের দিকে ঘোরানোর চেষ্টা করছি কাকা। এখনও কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি। এখনও আমরা বলতে গেলে নদীর পাড়েই রয়েছি। এখান থেকে নৌকোর দূরত্ব বেশি নয়। তবে চলো, কোনোভাবে নৌকোটাকে ঠেলে জলের স্রোতের দিকে নিয়ে যেতে পারলেই তো ব্যাস হয়ে গেল। তারপরে আর চিন্তা কিসের? দিব্যি নৌকায় চেপে চলে যেতে পারবো। ভোলা শিবুর কোনো কথায় কান দিল না। সে উল্টে বলল, আমার মনে হয় এখানে কোনো গুপ্তধনের ব্যাপার স্যাপার রয়েছে। অনেক জায়গায় তো এমন গল্প শুনেছি। সামনের দিকে এগোই না, কিছু না কিছুর সন্ধান ঠিকই পাবো। না হলে কোনো তান্ত্রিক নয়তো কাপালিকের সন্ধান তো পেতেই পারি। এইসব জায়গায় অনেক অঘরীদের বাস থাকে। শুধু শুধু এত মানুষের মাথা কেটে ফেলে দেওয়াই বা হয়েছে কেন? তাদের খুলিগুলোকেই এখানে খামোখা পুঁতে রাখতে যাবে কেন ওরা, বল দেখিনি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সেটাই এবারে খুঁজে বার করতে হবে। শিবু ভোলা কাকার কথাগুলো শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, তোমার ওদিকে যাওয়ার ইচ্ছে থাকলে যাও, আমি বাবা যাব না। আমার প্রাণে মায়া আছে। তোমার খালি বড় লোক হওয়ার নেশা। এই নেশাই একদিন তোমাকে ডোবাবে, মিলিয়ে নিও। কতবার করে বারণ করলাম, এদিকে এসো না, এদিকে এসো না, কিন্তু তুমি দেখো সেই এখানেই এসে ভিড়লে। এখনও শিক্ষা হলো কোথায়? এখনও তো সেই এখানেই দাঁড়িয়ে তামাশা দেখে যাচ্ছ। ওই বাচ্চার ব্যাপারটাও তোমার বুঝরু কি মনে হলো? হ্যাঁ, চোখের সামনে দেখলে সে গায়েব হয়ে গেল। ভোলা কিছুতেই শিবুর কথাগুলোয় কান দিতে চাইল না। উল্টে বলল,
আরে বাবা, আশেপাশে অন্ধকার নেমেছে, হয়তো গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে। আবার কি, আমার কাছে তো কোনো আলো নেই। এই আমরাই যদি একে অপরের থেকে সামান্য দূরত্ব তৈরি করে নিই, তাহলে কি আর একে অপরকে দেখতে পাবো বল দেখিনি? তুই একটু সরে গিয়ে দেখ না। কি দেখবি? দেখ গিয়ে, অন্ধকার ছাড়া কিছুই তো নজরে পড়বে না। দেখ। শিবু ভোলার কথায় যেই না কিছুটা পাশে সরে গিয়েছে, এমন সময় একটি নরম শরীর এসে তার গায়ে ঠেকল। পিছনের দিকে তাকানোর সাহসটুকু সে পাচ্ছিল না। সে পিছনে ফিরতে না পারলেও একটা ঠান্ডা হাত তার কাঁধটাকে শক্ত করে ধরল। এরপর তার কানের খুব কাছে এসে তাকে উদ্দেশ্য করে বলল, বলি হবে, তোদেরও বলি হবে। কেউ বেঁচে ফিরতে পারবি না, কেউ না। কথাগুলো শোনার পরে শিবু ধীরে ধীরে পিছনের দিকে ঘাড় ঘোরাতেই দেখল এক তান্ত্রিকের অবয়ব। জটাধারী এক তান্ত্রিক, কিন্তু কেবল তার মুখটাই দেখতে পাওয়া যাচ্ছে। বাকি অংশে শরীর বলতে কিচ্ছু নেই। মনে হলো যেন গোটা শরীরটা কেবলই হাওয়ায় ভেসে রয়েছে, সেটির আর কোনো অস্তিত্ব নেই। আর পা দুখানা জমির সাথে লেগে নেই, সেগুলিও শূন্যে ভেসে রয়েছে। এরপরে ভোলা কেবল সজোরে একটা চিৎকারের শব্দ শুনতে পেল। পিছনের দিকে তাকাতেই বিদ্যুতের ঝলকটা সামনের পরিসরটিকে সামান্য সময়ের জন্য আলোকিত করে আবার তলিয়ে গেল অন্ধকারের গর্ভে। সেই আলোতেই ভোলা দেখল শিবুর মুন্ডবিহীন শরীরটা থর থর করে কাঁপছে। গলাটিকে কেউ কেটে দিয়েছে তার, আর সেই কাটা ধমনী থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত। সেই রক্তের ছিটে ভোলার চোখে মুখে এসে লাগছে। শিবুর শরীরটা তার চোখের সামনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পড়ে গেল, আর মাথাটা শূন্যে উড়ে এসে পড়ল ঠিক তার পায়ের কাছে। শিবুর কাটা শরীরটায় তখনও যেন প্রাণ অবশিষ্ট ছিল। সে নিজের শরীরটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ভোলার সামনে নিয়ে এলো। এরপর দু হাত দিয়ে ভোলার ডান পাটিকে শক্ত করে চেপে ধরে বলতে শুরু করলো, আমাকে বাঁচা, বাঁচা, এভাবে আমাকে পড়তে রেখে চলে যেও না। ভোলা বুঝতে পারল না একটা কাটা মাথা কিভাবে কথা বলতে পারে। ভোলা ওই হাতের থেকে নিজের পাটাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। সে যতই এগোতে যায়, ওই হাত দুটো ততই ওর পাটাকে শক্ত করে চেপে ধরতে শুরু করে। ভোলা বারবার চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে, আমাকে ছাড়, ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, ওরে শিবুরে, আমাকে যেতে দে। ভোলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। একটু আগেই তার প্রাণের সঙ্গী শিবু তার সাথেই ছিল। এখন শিবুর এক ভয়ঙ্কর শরীর কেবল তাকে আঁকড়ে ধরতে চাইছিল, কিন্তু সে এখন প্রেত। আর ওই প্রেতের থেকে নিজেকে বাঁচানোর উপায় খোঁজার বিষয়টিও একই সাথে মনের মধ্যে দোলাচালের সৃষ্টি করতে শুরু করলো। কিন্তু ওই অবস্থায় শিবু কোনো মানুষ ছিল নাকি প্রেত, এই সমীকরণ যে মিলেও মিলতে চাইছিল না ভোলার চোখের সামনে। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ভোলা এগোতে থাকলো আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে রে শিবু, আমাকে ছেড়ে দে শিবু, শিবু রে, আমাকে ছেড়ে দে শিবু। আর শিবুর কণ্ঠে কেউ যেন একটা ব্যঙ্গের হাসি হাসতে হাসতে ওই অন্ধকারকে আশ্রয় করে বলতে থাকলো, ভোলা কাকা, ও ভোলা কাকা, আমাকে বাঁচাও ভোলা কাকা। তুমি তো বলেছিলে আমাকে একা ফেলে কোনোদিনও যাবে না, তাহলে আজকে কেন আমাকে একা ফেলে চলে যাচ্ছ কেন? ও ভোলা কাকা, এদিকে এসো। ভোলার চোখের সামনে পড়ে থাকা ওই কাটা মুন্ডুটাও একইভাবে কথা বলে চলল, আর শিবুর দুটো হাত যেন শক্ত করে জড়িয়ে ধরতে থাকলো ভোলার পাটাকে। এমন সময় ওর মনে পড়ল কোমরে দড়ির সাথে বেঁধে রাখা ছোরাটার কথা। ওই ধারালো ছোরাটিকে সে সবসময় আত্মরক্ষার জন্য নিজের কাছেই রাখত।
শিবুই তাকে চোর বাজারের থেকে কম দামে ওই ছোরাটি কিনে দিয়েছিল। ভোলা কাঁদতে কাঁদতে উপায়হীন হয়ে ওই ছোরাটিকে কোমর থেকে বার করে নিল। তারপরে বলল, এইটা তুই আমাকে কিনে দিয়েছিলিস, কি করে বুঝবো বল? নিয়তিতে এমনটাও থাকতে পারে। এটা দিয়েই এখন আমাকে তোর কাছ থেকে নিজের প্রাণ রক্ষা করতে হবে রে। কোনোদিনও ভাবিনি এটা দিয়েই তোকে আঘাত করতে হবে। তোর মতো একটা মানুষ হচ্ছে আমার কোনোদিনও কোনো ক্ষতির কারণ হতে পারে, সেটা জানলে আমি আগেই আত্মহত্যা করতাম রে, আগেই আত্মহত্যা করতাম। এমন সময় ওই কাটা মাথাটি আবার বলে উঠল, আমাকেও নিয়ে যাও ভোলা কাকা, আমাকে নিজের সাথে নিয়ে যাও, এভাবে ফেলে রেখে চলে যেও না। ভোলা আর কোনো উপায় না দেখে নিজের মনে শক্তি এনে মনে মনে নিজেকে আশ্বস্ত করল, যে করেই হোক এর থেকে নিজেকে রক্ষা করতেই হবে। এখন আর একে শিবু ভেবে প্রহার করলে হবে না। এটা ভুলে গেলে চলবে না যে এখন সে প্রেতে পরিণত হয়েছে। একে এখন প্রেত ভেবেই আমাকে আঘাত করতে হবে। আমাকে ক্ষমা করে দে শিবু, আমাকে ক্ষমা করে দে। এই বলে সেই ছুরিটা দিয়ে ভোলা আবারও শিবুর সেই হাত দুটির উপর প্রহার করতে থাকলো। জোরে জোরে প্রহার করার ফলে সেই হাত দুটি থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। আবারও ভোলার সর্বাঙ্গ রক্তাক্ত হয়ে উঠল। শিবুর মাথার খুলিটা জোরে জোরে মরা কান্না করতে লাগলো। সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে ভোলা ওই ছুরির ধারালো ফলাটি গিঁথে দেয় ওই শিবুর দুই চোখে। ভোলা আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে সামনের দিকে ছুটতে শুরু করে। ভোলা আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে সামনের দিকে ছুটতে শুরু করে। যেদিকে দুই চোখ যায় আমাকে এগোতে হবে। আমাকে এভাবে এখানে আটকা পড়লে চলবে না। সামনে যাই থাকুক না কেন আমাকে এগোতেই হবে। এখানে দাঁড়ালেই মৃত্যু, আর মৃত্যুর সাথে লড়াই করতে পারবো না আমি। একদিকে শিবুর জন্য যন্ত্রণায় বুক ফেটে যেতে থাকে। তার মনে পড়ে যায় শিবুর স্ত্রী আর দুই বাচ্চার কথা। কত ভালোবাসতো তারা তাদের বাবাকে। শিবুর স্ত্রীর জীবনে সে ছাড়া আর কোনো সম্বলও ছিল না। সব কিছুকে নিয়ে চলে গেছিল ওই রাত, সব কিছুকে নিয়ে চলে গেছিল খুলি পোঁতা মাঠ। ভোলা কাঁদতে থাকে, আর যেদিকে দু চোখ যায় কেবল দৌড়াতে থাকে। থামল না সে। নিরলস প্রচেষ্টার দ্বারা দৌড়তে দৌড়তে সে এসে পড়ল একটা ফাঁকা জায়গায়। সেখানে সামনে এগোতে গিয়ে একটা গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে তার। সে শরীরের শক্তি দিয়ে চেষ্টা করলেও আর উঠে দাঁড়াতে পারে না। গোঙাতে শুরু করে ভোলা। জল একটু জল চাই, গলাটা যে একেবারে কাঠ হয়ে যাচ্ছে, সামান্য জল। বৃষ্টিটাও তখন থেমে গিয়েছে। হঠাৎ ফোঁটা ফোঁটা জল এসে তার মুখে পড়তে লাগলো। ভোলা অন্ধকারে কিছুই দেখতে পায় না। এমন সময় একটি হ্যারিকেনের আলো জ্বলে ওঠে তার সামনে। সে দেখতে পায় হ্যারিকেনটিও হাওয়ায় দুলছে। সেটিকে কেউ ধরে নেই, আর তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অজস্র কালো ছায়া। ধীরে ধীরে সেই অবয়বগুলো ভোলার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকে। সে লক্ষ্য করে ওদের কেউই জীবিত নেই। ওই দেহগুলির শরীর থেকে কেবল রক্ত ঝরে পড়ছে, আর তাদের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি তান্ত্রিক। তার মাথা বাদে শরীরের কোনো অংশই দেখতে পাওয়া যাচ্ছে না। সেই তান্ত্রিক ভোলাকে উদ্দেশ্য করে বলল, আমি এদেরকে বলি দিয়েছিলাম,
এই গ্রামের যত লোক ছিল তাদেরকে শেষ করেছিলাম আমি। যে কদিন জীবিত ছিলাম সেই কদিন এদের রক্ত মাংস খেয়ে বেঁচেছি, কিন্তু একটা সময়ের পরে এই রসদটাও শেষ হয়ে গিয়েছিল। তখন না খেতে পেয়ে মরতে হয়েছিল আমাকে, না খেতে পেয়ে। এতকাল বাদে আমার সেই অভাব পূর্ণ হবে। এরপরে তোকে বলি দেব, আর তুই এদের সকলের আহারে পরিণত হবি। এরা অনেক দিন কিছু খায়নি। ওই যে দেখ, আরেকজনকে দেখ, টানতে টানতে নিয়ে আসছে ওরা। ওকে তো তুই চিনিস। ভোলা দেখল শিবুর ক্ষতবিক্ষত দেহটাকে কারা যেন অন্ধকারের মধ্যে টেনে টেনে নিয়ে আসছে। তাদের শরীরগুলোকে দেখতেও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন শিবুর কাটা দেহটা শূন্যে ভেসে ওদের দিকে এগিয়ে আসছে। এসব দেখা মাত্রই ভোলা বাকরুদ্ধ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় কারা যেন ভোলার পা দুটোকে শক্ত করে চেপে ধরে। এরপর তাকে হির হির করে টানতে টানতে ওই পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে ভোলা কাউকেই দেখতে পায় না, অথচ বেশ কতগুলো হাতের শাড়ি যে তার শরীরটাকে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই বিষয়টির স্পষ্ট অনুমান লাগাতে পারছিল সে। সে জোরে জোরে প্রাণের ভিক্ষা চাইতে লাগলো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি এবার মরতে চাই না। এমন সময় সে দেখে একটা বাচ্চা পথের সামনে এসে দাঁড়িয়েছে, আর সাথে সাথেই ভোলার দেহটাকেও ছেড়ে দিয়েছে ওই প্রেতাত্মারা। ছেলেটির হাতে রয়েছে একটি পাথরের মূর্তি। সেটি যে আদিবাসীদেরই কোনো দেব বা দেবীর মূর্তি এইটুকু ঠাহর করতে পারছিল ভোলা। এমন সময় সেই ছেলেটি ওদেরকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে দে, একে ছেড়ে দে। সাথে সাথে একজন বলে উঠল, আমাকেও তো তোরা সকলে মেরে ফেলেছিস, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম, তাই মৃত্যুর পরেও এখন আমি ঈশ্বরের মূর্তি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি। আমার মৃত্যু হলেও আমি পবিত্র। তোদের মতো নোংরা মানসিকতা আমার নেই, তাই আমি মুক্তি না পেলেও দেবত্বের অধিকার থেকে বঞ্চিত হইনি। আজও আমি দেবতাকে আমার কাছে রাখতে সক্ষম হয়েছি। তোরা যে নৃশংস, আবারও 10 বার পারলে মরা মানুষকে মেরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাস। সোজা এখান থেকে সরে যা, সরে যা এখান থেকে, সরে যা, না হলে কিন্তু। কি করবি? আমি আর এখন জীবিত নেই, আমি মৃত। একটা মরা মানুষের কোনো ক্ষতি করতে পারবি না, কিন্তু এই নিরীহ মানুষটির এমন পরিণতি আমি ভুলেও হতে দেব না। একে আমি রক্ষা করব, আর করবে আমার হাতে থাকা এই ভগবান। এই বলে ওই ছেলেটি মূর্তিটিকে হাতে নিয়ে ওদের দিকে এগোতে শুরু করলো। ধীরে ধীরে আত্মারা ভয়েতে ওই জায়গা থেকে গায়েব হয়ে যেতে লাগলো। শেষে ছেলেটি যখন ভোলার খুব কাছে এসে উপস্থিত হয়, তখন প্রায় ভোর হয়। ভোরের আলোটা ধীরে ধীরে ফুটে উঠছিল। ভোলার শরীরে ওই ছেলেটির দিকে তাকানোর মতো শক্তি অবশিষ্ট ছিল না। সেই ছেলেটি ভোলার চোখে মুখে সামান্য জলের ছিটে দিতে তিনি ধীরে ধীরে উঠে বসলেন। তারপর ছেলেটি তাকে বলল, একটা শয়তান তান্ত্রিকের খপ্পরে পড়ে গোটা গ্রামটা শেষ হয়ে গেছিল। সে নিজের স্বার্থ পূরণের জন্য গ্রামের লোকেদের বলি দিতে শুরু করলো। আমি ছিলাম দেবতা দ্বারা নির্বাচিত সন্তান, তাই আমার প্রাণ নিলেও তারা আমার অস্তিত্বকে শেষ করতে পারেনি। আমার আত্মা এখানেই আটকে থেকে গেছে। আমি হয়তো কোনোদিনও মুক্তি পাবো না, কারণ দেবতা দ্বারা নির্বাচিত ভূমিপুত্রের একটাই কাজ থাকে, তার ভূমিকে রক্ষা করা। এমনকি মৃত্যুর পরও আত্মা দেহ থেকে বেরিয়ে গেলেও নিজের ভূমিকে যে কোনো পাপ আর পাপীর হাত থেকে রক্ষা করতেই হবে। আমি সেই কাজ করতে বাধ্য, তাই আমার আর কোনোদিনও মুক্তি লাভ হবে না। কিন্তু আমি নিরীহ মানুষদের প্রাণ যেতে দেব না। এসো,
আমার সাথে এসো, আমি তোমাকে নৌকো পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এসো, ভয় পেও না। এখন ভোরের আলো ফুটে গেছে। এটা পবিত্র দৈব মুহূর্ত। যতক্ষণ আমার হাতে এই মূর্তি রয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না। ছেলেটির কথায় ভোলার বিশ্বাস জন্মালো। সে ওই ছেলেটির সাথে চরের দিকে এগোতে শুরু করলো। ছেলেটি তাকে যেতে যেতে বলল, সবাইকে বলি দিয়ে ওই তান্ত্রিক তাদের খুলিগুলোকে চরের কাদায় পুঁতে রেখে দিত। ওর মতো নৃশংস পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্য ওর মৃত্যুটা ছিল ভয়ঙ্কর। শেষে না খেতে পেয়ে তার নিজের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে মরেছিল। তাই মৃত্যুর পরে অপূর্ণ বাসনা আর যন্ত্রণা নিয়ে ভয়ঙ্কর প্রেতে পরিণত হয়েছে সে। যাক, এইসব নিয়ে দুশ্চিন্তা করবেন না। এদিকে আর কোনোদিনও আসবেন না। ওদেরকে শেষ করতে পারবে না কেউ। ওরা এখানে হাজারে হাজারে আছে। তবে আমিও চেষ্টা করব সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর। আমার অনেক নিষেধ করা সত্ত্বেও তোমাদের লোভ তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তবে বুঝলে তো, লোভে পাপ আর পাপে মৃত্যু, এই প্রবাদ কতখানি সত্যি। যাক, এবার নৌকোর দিকে এগিয়ে যাও আর নৌকো নিয়ে সোজা চলে যাও নিজের বাড়ির দিকে। আর কোনো ভয় নেই। ভোলা ছেলেটির কপালে চুমু খেয়ে তাঁকে বিদায় জানালো। এরপরে নোঙরটা উঠিয়ে নৌকোটাকে জলের দিকে এগিয়ে নিয়ে গেল। তারপরে উঠে পড়ল তাতে। যে ইঞ্জিনটায় তেল একেবারে শেষ হয়ে গিয়েছিল সেই ইঞ্জিন নিজের থেকেই চালু হয়ে গেল। ভোলা অবাক হয়ে কেবল সেই চমৎকারকে দেখতে লাগলো। পিছনের দিকে তাকিয়ে শেষবারের মতো সেই বাচ্চা ছেলেটিকে বিদায় জানাতে যাবে এমন সময় দেখল সেখানে আর কেউ নেই। সেবারে ভোলা প্রাণে বেঁচে গেলেও শিবুর মৃত্যুর শোক তাকে দীর্ঘদিন বেঁচে থাকতে দেয়নি। বাড়িতে ফিরে এলেও 2 মাসের মধ্যেই শোকাহত হয়ে ভোলা মারা যায়। শিবুর মৃত্যুর জন্য যে সে দায়ী সেটি একটি চিঠিতে লিখে রেখে গিয়েছিল সে। তার জন্যেই যে সেদিন শিবুর প্রাণ গেছিল এটিকে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে ভোলা। সে সেদিন লোভ না করলে এসব কিছুই হতো না। কিন্তু নিয়তি মেনে তো সবকিছুকে ভুলে যাওয়া যায় না, কিংবা সব ভুলকে সংশোধন করে ফেলাও যায় না। ভোলার মৃত্যুটি অস্বাভাবিক হলেও ওই দম বন্ধ করা জীবনের হাত থেকে বাঁচার এর চেয়ে ভালো আর কোনো পথ ছিল না। ঈশ্বর যে তার প্রতি সহায় হয়েছিলেন এটিই তার পুণ্যকর্মের ফল। প্রায়শ্চিত্ত করতে পেরেছিল ভোলা। তবে শিবুর মৃত্যু রহস্য গ্রামবাসীদের কাছে রহস্য হয়েই থেকে গিয়েছিল। ভোলা সেই সব সত্যকে নিজের মধ্যে আটকে রেখে পালিয়ে গেছিল জগৎ ছেড়ে, যে জগৎটাকে সে চিরকাল ভালোবাসত। শেষ বয়সে যে জীবনটাকে সে নিজের থেকেও বেশি উপভোগের স্বপ্ন দেখত, সেই সবকিছু এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল। জীবন যখন মৃত্যুর চেয়েও বেশি কঠিন হয়ে যায় তখন সেটির থেকে পালাতেই হয় সকলকে। ভোলাও সেদিন সকলকে ছেড়ে না ফেরার দেশেই পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কারণ কোনো সত্যি বা মিথ্যে কারুর জীবনের থেকে বেশি মূল্যবান হতে পারে না। তাই শিবুর সত্যিটার বিনিময়ে সে নিজের জীবনের মায়াটুকুও করতে পারল না। কারণ ভোলা জানত নিজের মতন বাকিদের জীবনটাকেও জীবন বলেই দেখতে হয়, চিনতে হয়, আর সেটিকে সম্মানও করতে হয়। কিন্তু শেষটা এমন অধরা হয়েই থেকে যায়।